একদিকে জাল ওষুধে রমরমার পরপর অভিযোগ সামনে আসছে, অন্যদিকে দেশ জুড়ে 144টা ওষুধ তাদের গুণমানের মাপকাঠিতে সম্পূর্ণ ফেল করছে। এই অবস্থায় বলুন আমার আপনার মতন সাধারণ মানুষ তারা যাবেনটা কোথায়? সব থেকে উদ্বেগের এই বিষয় দিয়ে আমরা আলোচনা শুরু করব এবং অবশ্যই পাশাপাশি নজরে থাকবে যে ট্যাংরা কাণ্ডের পর এবার হালতুতে তিনজনের রহস্য মৃত্যুর ঘটনা আজকে সামনে এসেছে। শিশুকে খুন করে কি আত্মঘাতী হয়েছেন বাবা মা? এই প্রশ্নটা জোরালো হচ্ছে। এই নিয়ে আলোচনা চলবে, কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। প্রেশারের ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল দেশের 144টি ওষুধ। 144টি ওষুধ, যার মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেটও রয়েছে, একেবারে ডাহা ফেল করছে পরীক্ষায়। গুণমান পরীক্ষায় ফেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার 16টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট। শিশু কোলে ঝুলন্ত বাবা, ঝুলন্ত মা। ট্যাংরার পর তিনজনের রহস্য মৃত্যু হালতুতে, অর্থাৎ ট্যাংরা কাণ্ডে যেটা ঘটেছিল কার্যত সেই রকমই ঘটনা ফালতুতে লক্ষ্য করা যাচ্ছে। এখানে কি তাহলে খুন করার পর আত্মঘাতী হয়েছেন দুজন? প্রশ্ন হচ্ছে জোরালোভাবে। কিন্তু শুরুতে সব থেকে উদ্বেগের বিষয়টা আপনাদের সামনে রাখবো। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করছে সারা দেশের 144টি ওষুধ। বেশিরভাগই নামী সংস্থার ওষুধ, তারা পরীক্ষায় ফেল করছে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমার আপনার ওষুধ সেটা নেই তো এই তালিকায়। এই তালিকায় থাকা ওষুধ সেটা ফেল করছে না তো? তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 18টি ব্যাচের আরএল এবং অন্য স্যালাইন। কোনো নমুনার স্টেরিলিটি পরীক্ষায় ফেল করছে কোনোটার নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। ফলে উদ্বেগের এই জায়গা থেকে আরো বিস্তারিত সন্দীপ সরকারের কাছ থেকে জানবো। সন্দীপ, 144টা ওষুধ নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের। আমি ইন ডিটেল তোমার থেকে জানতে চাইবো কোন কোন ওষুধ কিভাবে তাদের স্ট্যান্ডার্ডে গুণমানে ফেল করছে। দেখো, যে ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে নামী বহুজাতিক সংস্থার একেবারে বাজার চলতি যে চেনা পরিচিত ব্র্যান্ড, সেই চেনা পরিচিত ব্র্যান্ডের অসংখ্য ওষুধ রয়েছে। সেই ওষুধগুলো বিভিন্ন রাজ্যে তাদের পরীক্ষাতে ডাহা ফেল করেছে। তার মধ্যে যেমন শিশুদের অতি সাধারণ কাফ সিরাপ থেকে শুরু করে জ্বর সর্দি কাশিতে ব্যবহৃত ওষুধ রয়েছে। তার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য যে ওষুধের ওপর চিকিৎসকেরা একেবারে চোখ বন্ধ করে ভরসা করে থাকেন সেরকম ওষুধ রয়েছে। স্নায়ুর সমস্যার সমাধানে ডাক্তাররা যে ওষুধের ওপর ভরসা করে থাকেন চোখ বন্ধ করে, সেই ওষুধ রয়েছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যাদের ওষুধ নিয়ে এই মুহূর্তে গত কয়েকদিন আগে পর্যন্ত তোলপাড় হয়েছিল, যাদের যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন সেই কর্ণাটক সরকার ব্যান করেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে, সেই কর্ণাটকে কিন্তু তাদের সেই রিঙ্গার ল্যাকটেট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টা নমুনা ফেল করলো। গুয়াহাটিতে ফেল করলো আরও 2টি নমুনা। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার। ডক্টর পোদ্দার, আপনি তো একজন শিশুরোগ বিশেষজ্ঞ, তো শিশুদের অনেক কাপ সিরাপ, সর্দির ওষুধ সেগুলো রয়েছে যেগুলো আপনারা চোখ বন্ধ করে দিয়ে থাকেন। তা আপনারা কতটা ভয় পাচ্ছেন এই রিপোর্ট সামনে আসার পর? না, আমি এখন এই রিপোর্টটা দেখছিলাম, আপনি পাঠানোর পরে এগুলো দেখছিলাম। এ তো সাংঘাতিক কথা। একটা বাচ্চাকে আমি যখন একটা ভরসা করে একটা ওষুধ দেব, তার যদি একটা গুণগত মান ঠিক না থাকে, বা যদি আমি একটা আইভি ফ্লুইড চালাচ্ছি, তার ভেতরে যদি দেখা যাচ্ছে যে ভেতরে একটা আমার ইনফেকশন ঢুকছে, তার মধ্যে একটা আমার কন্টামিনেশন রয়েছে, আমি দিচ্ছি ভালোর জন্য, এদিকে হাতে করে আমি তার জমদুধ বয়ে দিচ্ছি, এ তো সাংঘাতিক ব্যাপার। আমি দিলাম কাপ সিরাপের হয়তো তার ব্রঙ্কোডাইলেটর হিসেবে, দেখা গেল তার সেখানে অন্য কিছু একটা সাইড এফেক্ট শুরু হয়ে গেল, হয়তো তার হার্টে নানা রকম প্রবলেম হতে পারে। যদি আমি কোয়ালিটি যদি অ্যাসিওর্ড না হয়, কোন ভিত্তিতে চিকিৎসা করব? আর যখন ঠিকমতো যখন তার রেসপন্সটা হবে না, তখন তো আমরা তো আরও সমস্যায় পড়বো। আমরা তো বুঝতে পারবো না যে ওষুধটার গুণগত মানের জন্য এরকম প্রবলেম হয়েছে, নাকি আমরা যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে ডায়াগনোসিস, সেখানে আমরা ভুল করছি। সে তো আরও মারাত্মক। আমাদের নিজেদেরও কনফিডেন্সটা তো কমে যাবে। আর সব থেকে বড় কথা, শিশু বলুন, বড় বলুন, সবারই, বয়স্ক বলুন, রোগী তো রোগী, আলটিমেটলি ইটস লাইফ। যে বা যারা এই গুণগত মান ফেল করছে, ফেলের কারণগুলো দেখতে হবে। ব্যাচ টু ব্যাচ ভ্যারিয়েশন থাকতে পারে, ফেলের কারণগুলো দেখতে হবে। যদি সেগুলো সিরিয়াস অ্যালিগেশন হয়, সেই জায়গাগুলোতে কিন্তু স্ট্রিক্টলি স্টেপ নেওয়াটা উচিত।
রিঙ্গার ল্যাকটেটের প্রসঙ্গ যদি আমরা আনি, রিঙ্গার ল্যাকটেটের যে স্যালাইন আমাদের রাজ্যে পাস করেছে, আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকে 16টা নমুনা এবং গুয়াহাটিতে 2টি নমুনা, মোট 18টি নমুনা আবার ফেল করলো এবং কারণ হিসেবে বলা হচ্ছে ব্যাকটেরিয়া টেস্টে তারা ফেল করেছে, কোনোটায় বলা হচ্ছে কন্টামিনেশন। সে এই বিষয়টা কতটা সমস্যায় ফেলতে পারে রোগীকে? না, এটাও কিন্তু খুব একটা ভয়ঙ্কর অ্যালিগেশন। একদিকে আমাদের রাজ্যের একদল বলছে যে এটা পাশ করে গেছে, অন্যদিকে অন্য রাজ্য থেকে বলছে ফেল করেছে। তাহলে কি একই ব্যাচেরটা টেস্ট হলো? সেটা যেমন একটা ব্যাচ টু ব্যাচ ভ্যারিয়েশন, সেখানে কোনো প্রবলেম হলো কিনা। আর যদি সেম ব্যাচের যদি হয়ে থাকে তাহলে কমপ্লিটলি আলাদা নিরপেক্ষ একটা জায়গাতে কিন্তু তাহলে আলাদাভাবে আবার টেস্ট করে তাহলে দেখা উচিত। কারণ মানুষ মাত্রই সেক্ষেত্রে নিজস্ব যে টেস্ট করছে তার কোনো ভুল নেই, তো সেখানে কোনো ল্যাবের কন্টামিনেশন এর ঘাড়ে চেপে গেল না, তো সেগুলোও কিন্তু একটা মাথায় রাখার ব্যাপার। আর কতবার টেস্ট হবে? অনেকবার তো হলো। হ্যাঁ, সেই জন্যই যেহেতু একই জিনিসের দুটো আলাদা আলাদা রিপোর্ট আসলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একেবারে প্রপারলি নিশ্চয়ই ধরে নেবো প্রপার টেস্টই হয়েছে। একটা থার্ড একটা জায়গাতে নিরপেক্ষ একটা জায়গায় যেখানে কোনো রকম কোনো বায়াসনেস থাকবে না, যারা জানবে না যে কোন জায়গা থেকে স্যাম্পেল আসছে, কোথা থেকে কি আসছে, টোটালি ব্লাইন্ডেড, সেভাবে কতগুলো যদি টেস্ট করে দেখা যায় তাহলে যদি এর সুরাহা হয়। আমরা সুপ্রজিৎ যদি এই তালিকার দিকে তাকাই, এই তালিকার মধ্যে যতগুলো ওষুধ রয়েছে, 144টা ওষুধ রয়েছে, এই 144টা ওষুধের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের স্টেট ড্রাগ যে ল্যাব রয়েছে সেই ল্যাবে পরীক্ষা হওয়ার পরে ফেল করেছে 26টা ওষুধ। এই 26টা ওষুধের মধ্যে বেশিরভাগই কিন্তু নামী সংস্থার বহুল প্রচলিত ওষুধ, বাজার চলতি সেই ওষুধগুলোকে একেবারে র্যান্ডমলি নির্বাচন করা হয়েছে, নিয়ে ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা করা হয়েছে, তারা ফেল করেছে। এই 144টার মধ্যে 26টা ওষুধের নমুনা আমাদের রাজ্য থেকে পরীক্ষায় কিন্তু ফেল করেছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে বাজারে যে ওষুধ ঘুরছে, যা আমরা কিনছি, তা কি আদৌ নিরাপদ? একেবারে সব থেকে বড় সংশয়ের জায়গা এইটা। আমি এটা নিয়ে ডক্টর বিশ্বাসের কাছে আসতে চাইবো যে একটা আমি বলছি কোথাও একটা অবিশ্বাস তার মানে তৈরি হচ্ছে এই মুহূর্তে। ধরুন আপনি আমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করে দিলেন ডক্টর বিশ্বাস, এবার এইটা নিয়ে গিয়ে আমি একটা কোনো ফার্মাসিতে গেলাম, সেখান থেকে যে ওষুধটা পেলাম, দুটো সম্ভাবনা। তার কারণ গত অনুষ্ঠানে আপনি ছিলেন যেখানে হাওড়ায় একেবারে জাল ওষুধ র্যাকেট একটা ধরা পড়েছিল। একদিকে যেটা আমি কিনছি সেটা জাল ওষুধ কিনা, এবং দ্বিতীয়ত এই ওষুধটা তার গুণমানের স্ট্যান্ডার্ডে বা স্ট্যান্ডার্ডাইজেশনে সে পাস করেছে কিনা, অর্থাৎ আলটিমেটলি ওষুধটা কিনে আদৌ আমার কোনো উপকার হবে না। সব থেকে সংশয়ের জায়গা এইবার তৈরি হচ্ছে। জাল ওষুধ আর নিম্নমানের ওষুধের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই কিন্তু কোনো কাজে দেবে না, তার ওপর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে। আর যেটা আমি আগের দিনও বলেছিলাম, কারা তৈরি করছে, কে তৈরি করছে, কিভাবে চিহ্নিত করব, আমাদের কাছে কোনো উত্তর নেই। ডাক্তাররা পারবে না, ডাক্তাররা ওষুধ লিখতে পারে, তারপরে সে জাল ওষুধ খাচ্ছে না নিম্নমানের ওষুধ খাচ্ছে, এটা কারুর পক্ষে চিহ্নিত করা সম্ভব নয় যতক্ষণ না একটা অ্যাপ আসুক। এবং পরিষ্কার কথা, আমার এই যে প্রেশারের ওষুধ আর বাকি থাকলোটা কি, অ্যান্টিবায়োটিক খারাপ, প্রেশারের ওষুধ খারাপ, বাকিগুলো র্যান্ডাম হয়েছে, বাকিগুলো নেওয়া হোক, সেখানেও দেখা যাবে আরও জালি ওষুধ, আরও নিম্নমানের ওষুধ বেরোচ্ছে। একটা হচ্ছে ডায়াবেটিস আমাদের শেষ করে দিচ্ছে, আমাদের মেরে দিচ্ছে। ডায়াবেটিসে যদি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না আসে, কিডনি খারাপ হবে, হার্ট খারাপ হবে। অ্যান্টিবায়োটিক লাইফ সেভিং, অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে সংক্রমণ চেপে বসবে, মেরে ফেলবে একটা মানুষকে। আর প্রেশারের ওষুধ, তাহলে তো স্ট্রোক, বাড়িতে বাড়িতে স্ট্রোক হবে, স্ট্রোকের কারখানা তৈরি হবে। আমি বলছি এটা যদি চলতে থাকে, আমি বলছি চিকিৎসকরাও কার্যত অসহায় হয়ে যাবেন। তারা তো পরপর ওষুধ লিখছেন কিন্তু সেই ওষুধে কাজ হচ্ছে না, এই রকম জায়গায় গোটা বিষয়টা যাচ্ছে। আমি এইখানে ডক্টর ওম প্রকাশ সিং এর কাছে আসতে চাইবো। আমি বলছি ডক্টর সিং, আর একটা উদ্বেগের জায়গা হচ্ছে এর মধ্যে নার্ভের ওষুধও রয়েছে। বহু ক্ষেত্রে ধরুন এইরকম সমস্যার ক্ষেত্রে আমি বলছি মানসিক সমস্যা হতে পারে, স্নায়ুরোগজনিত সমস্যা হতে পারে, আপনারা এই ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, আলটিমেটলি যদি দেখা যায় এই ওষুধে কোনো কাজ হচ্ছে না, তার মানে অথবা সেই ওষুধটা জাল, আলটিমেটলি দাম দিয়ে একেবারে নিজের পকেট থেকে পয়সা খরচ করে, তার মানে কোথাও না কোথাও এই সংশয়টা তৈরি হবে আসলে ওষুধের নামে কি আমি বিষ কিনছি নাকি। না, প্রথম তো হচ্ছে যেটা বললেন যে আমাদের পক্ষে, ডাক্তারদের পক্ষে জানা সম্ভব নয় যে কোনটা জাল কোনটা। অনেক সময় আমাদের রুগীরা নিয়ে আসে, ডাক্তারবাবু এটা দেখে দেবেন এটা কি জাল কি নয়। তার যদি স্পেলিং ঠিক থাকে, নাম ঠিক থাকে, তার প্যাকেজিং ঠিক থাকে, তাহলে আমাদের পক্ষে তো ধরা সম্ভব নয়। আমরা বলতে পারি না যে বাস্তবে জাল আছে না নেই। এবার কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমাদের তো অনেকগুলো ইমার্জেন্সি ওষুধ থাকে, কাজ না হলে যেরকম বলছিলেন প্রেশারের ওষুধ সঙ্গে সঙ্গে মারা যাবে, আমাদের নার্ভের ওষুধ, ইপিলেপসির ওষুধ আছে। আমরা জানি যে অনেক সময় ব্যাচ চেঞ্জ হলে হঠাৎ করে রুগীরা দেখলাম যে তাদের সিজার হতে শুরু করলো, ইপিলেপসি হতে শুরু করলো, একই ওষুধ খাচ্ছে অন্য ব্যাচে। একটা ওষুধ কিনে খাচ্ছিল, ভালো ছিল, 3 বছর ভালো আছে, হঠাৎ করে তার খিচুড়ি হতে শুরু করলো।
কি হলো না, নতুন ব্যাচ এসছে, হ্যাঁ, তারা আমরা বললাম ঠিক আছে পুরোনোটা জোগাড় করো। কিন্তু এবার হচ্ছে যে এটা তো মানে জেনে বুঝে করা যেতে পারে, কোয়ালিটি মেনটেন না করার জন্য হতে পারে। দুটো ক্ষেত্রেই যেটা হচ্ছে যে চিকিৎসাটা তো দোষটা তো আমাদের ডাক্তারদের ঘাড়ে চাপে। রুগীরা তো প্রথম ভাবে যে ডাক্তারবাবু ঠিক চিকিৎসা করছেন না, বা আমাদেরও তো সংসার লাগে যে হয়তো ওষুধটা দিয়েছি কাজ হচ্ছে না, তাহলে আমি অন্য ওষুধটা চেঞ্জ করি, হয়তো ওষুধটা কাজ দিত। সে অনেক সময় ওষুধের বার্ডেন বাড়ছে, অনেক সময় আমরা সস্তা ওষুধ থেকে দামি ওষুধের দিকে যাচ্ছি যেহেতু কাজ হচ্ছে না বলে। না এইবারে আশঙ্কার জায়গাটা হচ্ছে ডক্টর বিশ্বাস, এই গোটার বিষয়টা আজকে সিডিএসসিওর রিপোর্ট সামনে আসার পর বোঝা যাচ্ছে। আমি বলছি যে ব্যাচের ধরুন ওষুধগুলোর পরীক্ষা করা হয়েছে, আপনি এখানে হলফ করে বলতে পারবেন এর মধ্যে কত ওষুধ বাজারে ছড়িয়ে নেই? এইবারে আজকে বিষয়গুলো সামনে আসছে, এর মধ্যে কত ওষুধ সেটা ইতিমধ্যে রোগীর পরিবার ব্যবহার করেছে কিনা, তার কোনো খারাপ পরিণতি হয়েছে কিনা, যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে আছেন তাদের মধ্যে কেউ ব্যবহার করেছেন কিনা আমরা কেউ জানি না। আমি বলছি নজরদারিটা একেবারে গোড়া থেকে যদি থাকে এবং টোটাল স্ট্রিক্ট ইন্সপেকশন যদি ধারাবাহিকভাবে হয়, এই জিনিসকে কি কন্ট্রোল করা সম্ভব নয়? দেখুন, সর্ষের মধ্যে যেন ভূত না থাকে, একটা প্রাণ নিয়ে খেলার অধিকার কারুর নেই। আমি আবার বলছি, এটা উনি ডক্টর সিং বলছেন কে বানায়, একদম জালি কারবারি করার লোক আছে। এরা সুযোগটা কেন নিচ্ছে? কারণ কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, যেখানে ওষুধের দামটা আটকাতে হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যারা পেনশনভোগী, যাদের বয়স্ক হয়েছে, তাদের পক্ষে দামি ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। তারা তখন ওই রকম জায়গায় যাচ্ছে যে কম দামের ওষুধ, এই কম দামের ওষুধ যেটা হয়তো 5 টাকা দিয়ে বানিয়েছে সেটা 500 টাকায় বিক্রি হচ্ছে, অথচ মানুষ মারা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে স্বচ্ছতা রাখতে হবে, আর দামটা অনিয়ন্ত্রিত হচ্ছে সেটাকে আটকাতে হবে, খরচটা বন্ধ করতে হবে। এই জায়গাটা কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। আপনি দামের কথা বলছেন, আর এইখানে প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কোনো দুর্নীতির বীজ লুকিয়ে নেই তো? এই দুর্নীতি কোনো কিছুর বিনিময় সেটা হচ্ছে না তো? এবং সব থেকে বড় প্রশ্ন যেটা অরিন্দম বিশ্বাস তুলে ধরছিলেন, যে জীবন নিয়ে দিনের শেষে আমরা দেখছি যে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, এর জন্য দায়ী কে বা কারা? সব থেকে বড় প্রশ্ন এটা, এবং এই নিয়ে রাজনৈতিক চর্চা কোন জায়গায় গিয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষকে কি বলছেন এই নিয়ে দেখুন। দেখুন, ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাতে পাস করা এবং ফেল করার রীতি শুধু আজ থেকে নয়, তো যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে, এবং ড্রাগ কন্ট্রোলের মূল কাজটাই তাই। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে 4টে ওষুধ বাতিল হওয়াটা না। পশ্চিমবঙ্গের আসল ঘুঘুর বাসাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন বলে যে সংস্থাটি আছে, যার মাধ্যমে গজ ব্যান্ডেজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অবধি সব কেনা হয়। এখানে গড়ে বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার পারচেস হয়, এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের 60% অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে দুর্নীতির বাসা। এখান থেকে সঠিক ভেন্ডারদের নিয়োগ, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, গুণমান সম্পন্ন ওষুধ কেনার ব্যবস্থা হলে পরে তখনই তো ধরা পড়ে যাবে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা সংস্থা এসে ওষুধ সাপ্লাই করছে কিনা। তার ফলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা বা না করা সেটা সারা দেশের ক্ষেত্রেই চলতে থাকে। কখনো কেউ পাশ করে, কখনো কেউ ফেল করে, যারা ফেল করে তারা আবার পাশ করার জন্য নমুনা পাঠায়। কিন্তু আসল যেটা হচ্ছে দুর্নীতি যে জায়গাটা থেকে হচ্ছে, আসল ঘা সেখানে দিতে হবে। সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর মধ্যে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, তো ফলে এগুলো একদম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কোন ক্রাইটেরিয়ায় কেন এটা ফেল করেছে, কোথায় ঘাটতি ছিল, এগুলো পুরোটা না দেখে তো কেউ এইভাবে কমেন্ট করতে পারবে না। আমিও এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, আর এটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। যদি কোথাও কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করে বা ফেল করে, সেগুলো কি কেন, সেগুলো সমস্ত খতিয়ে দেখে নিশ্চয়ই কনসার্ন যারা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নিঃসন্দেহে এইবারে উদ্বেগের জায়গাটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমি আবার বলছি এটা হচ্ছে জীবনে বেঁচে থাকার প্রশ্ন, এর সঙ্গে জীবন মৃত্যুর প্রশ্ন জড়িয়ে রয়েছে। এবার এই যে 144টা ওষুধ যেটা ফেল করেছে তাদের গুণমান পরীক্ষায়, তার মধ্যে খেয়াল করুন প্যারাসিটামলের মতন ওষুধ রয়েছে, জ্বর থেকে শুরু করে গায়ে হাতে পায়ে ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। আমি বলছি ডক্টর মিত্র, উদ্বেগের জায়গাটা এইখানে তৈরি হচ্ছে, এই যে ওষুধগুলো কার্যত ফেল করলো তার মধ্যে প্রচলিত নামি ব্র্যান্ডের ওষুধ পর্যন্ত রয়েছে। ফলে ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নটাই আসছে যে জেনে শুনে আমরা না জেনে যারা যাচ্ছেন ওষুধ কিনতে, তারা পয়সার বিনিময়ে, কষ্টার্জিত পয়সার বিনিময়ে শেষ পর্যন্ত বিষ কিনছেন না তো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তাই হচ্ছে, বিষই কিনছে। কারণ এই যে ফেক মেডিকেশনস আমরা যেটা বলি,
সেটার অনেকগুলো প্রবলেম থাকতে পারে। একটা হতে পারে যে ভুল ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকলো, 2 নম্বর হতে পারে ইনগ্রেডিয়েন্টটা কম পরিমাণে থাকলো কিংবা বেশি পরিমাণে থাকলো কিংবা থাকলোই না। এবার যে এই যে নামি কোম্পানির ঘটনাগুলো আসছে, দেখুন আমরা আগেও দেখেছি যে অনেক নামি কোম্পানির ওষুধ যখন এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে, সেই অনেক ব্যাচ কিন্তু ফেইল করে। সেই দেশে ইউএস পৌঁছলো কিংবা ইউরোপে পৌঁছলো, সেখানে ফেইল করলো এবং তাদের স্ট্রিনজেন্ট যে ক্রাইটেরিয়া থাকে সেটার বাইরে পড়ে বলেই ফেল করে। এটার আরেকটাও কারণ হতে পারে যে এই নামি কোম্পানির প্যাকেজিং করে লোকাল ওষুধ যারা তৈরি করছে, এটা আরেকটা ভয়ের জায়গা বলছেন, নামি কোম্পানির প্যাকেজিং করে লোকাল ওষুধ সেগুলো বিক্রি হচ্ছে কিনা। আমি দ্রুত তরুণজ্যোতির কাছে আসবো। মানুষ বড়ই সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারতো। দেখো, ওষুধ এবং ফুডে যারা অ্যাডাল্ট্রেশন করে তারা বেসিক্যালি মার্ডার, তারা সোসাইটিকে মার্ডার করছে, তাদেরকে সেরকম শাস্তি হওয়া উচিত। কিন্তু হয় কি, দেবাঞ্জনকে মনে আছে আমাদের সেই ফেক আইএএস না আইপিএস ছিল, যে কি সো কল্ড ফেক ভ্যাকসিন দিয়েছিল, যদিও ভ্যাকসিনটা ফেক কি আসলে এখনো বোঝা যায়নি। মিমি চক্রবর্তী প্রেজেন্ট ছিলেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হলো আলটিমেটলি, সে তো বেলে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, আরএল স্যালাইন যেটা নিয়ে রোগী মারা গেলেন, তার লং টার্ম ইম্প্যাক্ট, শর্ট টার্ম ইম্প্যাক্ট ডক্টররা আসেন এখানে, তারা বলবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে এই কীর্তিগুলো করছে, তিনি কর্ণাটকে সে ব্ল্যাকলিস্ট হলো, তারপরেই সরকার তাকে এবার এর সঙ্গে এটা যোগ করো, এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নমুনার 18টা কর্ণাটকে সম্পূর্ণভাবে ফেল করছে, গুয়াহাটিতে 2টো, কিন্তু সেটা আবার এই রাজ্যে কিন্তু পাস করে যাচ্ছে। একদম, কারণ বলছি পাস করার কারণ 10 সেকেন্ড পাস করার কারণ হচ্ছে, যখন মামলাটা কলকাতা হাইকোর্টে চলছিল না, আমার করা তো মামলা, কৌস্তব বাগচি পিটিশনার ছিল, আমি মামলাটা লড়ছিলাম, তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দেখেছিলাম এই পার্টিকুলার কোম্পানির হয়ে মামলা করতে। ইনফ্যাক্ট জজ সাহেব প্রশ্ন করেছিল, আপনি কার মামলা করছেন? আমি যেটা বলছি যে 144টা ওষুধ এরকম জাল বেরিয়েছে, আপনারা দেখাচ্ছেন, অনেকক্ষণ ধরে দেখাচ্ছেন। 144টা ওষুধের যে ম্যানুফ্যাকচারার যারা, জাল না, গুণমান পরীক্ষা সেটা নিম্ন, যেমন ডক্টর বিশ্বাস বললেন যে নিম্নমানের হলেও সেটাও যেমন খারাপ, সেটা যদি ভেজাল হয় তাহলে সেটা দুটোই খারাপ। আমি বলছি 144টা যে এরকম ওষুধ রয়েছে, এই ওষুধগুলো ম্যানুফ্যাকচারার কারা, তারা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, তারা পশ্চিমবঙ্গের বাইরেও সেই কোম্পানিগুলো থাকতে পারে, বা কোম্পানিগুলোর কারখানা থাকতে পারে, বা বহুজাতিক সংস্থা থাকতে পারে, তারা এখানে প্রোডাকশন করছে, এরকমও হতে পারে। এই যে পুরো চক্রটা চলছে, এই চক্রটা যে চালাতে গেলে এটা কখনোই সম্ভব নয় যে এর মধ্যে রাজনৈতিক নেক্সাস থাকবে না। রাজনৈতিক নেক্সাস নিশ্চয়ই রয়েছে, এবং এটা নিশ্চয়ই এই প্রথমবার এরকম জাল ধরা পড়লে এরকম নয়, এর আগেও নিশ্চয়ই ধরা পড়েছে। আমি শুধু একটুখানি, আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটুখানি ক্যাটেগরিক্যালি দেখান এই যে 144টা ওষুধ, এই 144টা ওষুধের মধ্যে কোম্পানির সংখ্যা কতগুলো, কোন কোন কোম্পানি ইলেকটোরাল বন্ডে আমাদের কাকে কত টাকা দিয়েছে। এই ইলেকটোরাল বন্ডে তারা ভারতবর্ষের সবচেয়ে বড় যে পার্টি, যারা সবচেয়ে বেশি টাকা পায় ইলেকটোরাল বন্ডে, তাদের মধ্যে কাকে টাকা দিয়েছে, কারা টাকা দিয়েছে সেটা একটু দেখাও। দেখা হয়, আমি বলছি তার মধ্যে যারা যারা অপরাধী, তার মানে মানুষের জীবনের বিনিময়ে রাজনৈতিক নেক্সাস যদি থেকে থাকে, তার মানে মানুষের জীবনের বিনিময়ে রাজনীতি করা হচ্ছে। একটা ছোট্ট বিরতির পরে আমি আলোচনার পরবর্তী অংশে ফিরছি।